আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ফ্রিকশন বা ঘর্ষণ। ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স। তো এটা একটা টাইপ অফ ফোর্স। নতুন একটা চ্যাপ্টার, নিউটনের সূত্রাবলী তারপরে। তো প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল ব্যাপারটা কোত্থেকে আসে, কিভাবে আসে, কখন কাজ করে, এই ব্যাপারগুলো নিয়ে প্রথমত আলোচনা করব। তো তোমাদের একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, যে তোমার বাড়িতে মনে করো একটা বড় আলমারি আছে। সেই আলমারিটাকে সাপোজ এক ঘর থেকে অন্য ঘরে শিফট করতে হবে, অনেক সময় প্রয়োজন হয়, বা মনে করে একটা জায়গা থেকে অন্য জায়গায় সরাতে হবে। তুমি কি করলে? আলমারিটার উপর একটা বল প্রয়োগ করলে। দেখা গেল আলমারিটাকে তুমি মুভ করতে পারলে না। ইউ ক্যানট মুভ দ্য আলমিরা, অলদো ইউ অ্যাপ্লাই আ হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স, অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফর ইউ। সর্বোচ্চ পরিমাণ বল প্রয়োগ করে তুমি আলমারিটাকে গতিশীল করতে পারলে না। হয়ে থাকে। আচ্ছা, আবার এরকমের উদাহরণ তোমার কাছে আছে যে সাপোজ ভূমিতে একটা বস্তু রাখা আছে। তুমি কি করলে? বস্তুটার উপর একটা বল প্রয়োগ করলে, ছোটখাটো একটা বস্তু। বল প্রয়োগের ফলে বস্তুটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গেল। সরে গেল, কিছুক্ষণ পর দেখা গেল বস্তুটা আবার স্থির অবস্থায় এসছে। তুমি কন্টিনিউয়াস ফোর্স অ্যাপ্লাই করছো না, ইউ জাস্ট apply a force, and due to application of the force the body moves through a certain distance and then it comes to rest. হয়ে থাকে। আচ্ছা, একটু ভেবে দেখো, এই কোনোটাই কিন্তু হওয়া উচিত ছিল না, কারণ অ্যাকর্ডিং টু নিউটনস ল। নিউটনস ল কি বলছে? যে আমি একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, ইফ ইউ অ্যাপ্লাই আ ফোর্স অন এ বডি, দ্য বডি উইল মুভ অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। একটা বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে বস্তু ভরবেগের পরিবর্তন হয়। কোন দিকে হয়? অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, দেয়ার ইজ এ চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে এক্ষেত্রে আমি যখন বল প্রয়োগ করলাম, বস্তুটা কিন্তু গতিশীল হবার কথা ছিল অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, কিন্তু হলো না। এটা একটা কেস। আবার এটার ক্ষেত্রে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তারপরে কিন্তু বস্তুটার উপর আমি কোনো বল প্রয়োগ করিনি, আমি একবারই ফোর্স অ্যাপ্লাই করেছি। তাহলে কি হওয়া উচিত ছিল? বস্তুটা সমবেগে সরল রেখায় চলতে থাকা উচিত ছিল অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল। কারণ আমরা জানি যে বডি কন্টিনিউস টু বি ইন স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন আনটিল ইট ইজ কম্পেলড বাই সাম এক্সটার্নাল ফোর্স। অর্থাৎ একটা বস্তুকে যদি আমি কোনো বল প্রয়োগ না করি, তাহলে বস্তুটা সমবেগে সরল রেখায় চলতে থাকবে। কিন্তু আমি কি দেখলাম? বস্তুটার উপর বল প্রয়োগ করলাম, বস্তুটা কিছুক্ষণ গতিশীল হলো, কিন্তু থেমে গেল, কন্টিনিউয়াস কিন্তু চলল না। তাহলে কি নিউটনের সূত্রটা ভুল আছে? তা তো নয়। আমরা এতদিন ধরে নিউটনের সূত্র করছি, নিউটনের সূত্রে ভুল থাকার কথা নয়। তার মানে কি আমাদের কোথাও একটা বুঝতে অসুবিধা হচ্ছে, বা এমন কোনো ফোর্স এখানে এক্সিস্ট করছে যেটাকে আমি খালি চোখে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। তার মানে আমি কি বুঝতে পারলাম? আমি যেদিকে বল প্রয়োগ করছি নিশ্চয়ই তার উল্টো দিকে কোথাও কোনোভাবে কোনো একটা এক্সট্রা ফোর্স কাজ করছে, এবং সেই ফোর্সটাকে কখনো কোথাও আমরা ধরিনি। কোথায় কাজ করে? বাস্তবিক পক্ষে কাজ করে কন্ট্যাক্ট সারফেসে, মানে যেখানে বস্তুটা ভূমির সঙ্গে বা যে কোনো টেবিলের সঙ্গে, মানে যার সঙ্গে কন্ট্যাক্টে আছে, কন্ট্যাক্টে না থাকলে এই ফোর্সটা আসবে না, প্রথম কথা। দু নম্বর কথা হচ্ছে, যেদিকে বল প্রয়োগ করব তার উল্টো দিকে প্রযুক্ত হতে হবে, আদারওয়াইজ বস্তুটার মোশন কোনোভাবে অ্যাফেক্টেড হওয়ার কথা নয়। মানে বস্তুটা গতিশীল হবে না, এটা হতে পারে না। বস্তুটা থেমে গেল, এটা হতে পারে না। নিশ্চয়ই কোনো রেজিস্টিভ ফোর্স কাজ করছে। কোন দিকে কাজ করতে হবে? অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। কোথায় কাজ করে? অ্যাট দ্য কন্ট্যাক্ট সারফেস। এই ফোর্সটাকে বলা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। তার মানে যখন আমি একটা বস্তুকে কোনো একটা তলের উপর অথবা কোনো বস্তুর ওপর বলতে পারি গতিশীল করতে চাই, বা গতিশীল করার চেষ্টা করা হয়, অথবা তুমি গতিশীল করতে পারলে, দুটো ক্ষেত্রে বস্তুর গতির বিপরীতে তাদের সংস্পর্শ তল বরাবর যে বল ক্রিয়া করে তাকে ঘর্ষণ বল বা ফোর্স অফ ফ্রিকশন বলে। Whenever an object is in contact with another surface, with a surface or another object, then opposite to the direction of the applied force,
there always exists another force at the surface of contact is known as frictional force. তাহলে আমি বুঝতে পারলাম দুটো গুরুত্বপূর্ণ কথা বারবার বলছি, এটা প্রযুক্ত বলের বিপরীতে কাজ করবে এবং কন্ট্যাক্ট সারফেসে কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আসছে কোত্থেকে, হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস ফ্রিকশনাল ফোর্স। তো সেই ফোর্সটা খুঁজতে গিয়ে যদি এই অংশটাকে আমি একটু বড় করে দেখতে পারি, মানে আণুবীক্ষণিক যন্ত্র হোক বা তোমার কাছে এমন কিছু যন্ত্র আছে যেটা এই কন্ট্যাক্ট সারফেসটাকে বড় করে দেখার ক্ষমতা রাখে, যদি দেখা যায় তাহলে দেখা যাবে কন্ট্যাক্ট সারফেসটা কিন্তু এইরকম, মানে কোনো জিনিসই কিন্তু স্মুথ নয়, তাহলে এরকম সারফেস হয়। আর বস্তু যেটা আছে সেই বস্তুটাও দেখা যায় এরকম খাঁচ 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 খাঁচ, এটা এই বস্তুটা, আর এটা হচ্ছে নিচের কন্ট্যাক্ট সারফেস, এরকম দেখতে পাওয়া যায়। এবং বাস্তবিক পক্ষে কি হয়, এই খাঁজটা খাঁজের সঙ্গে লেগে যায়, যত বস্তুর ওজন বাড়ে খাঁজটা তত টাইটলি লেগে যায়। এর ফলে কি হয়, যখন আমি বল প্রয়োগ করব এই খাঁজে খাঁজে লেগে গেছে, তাহলে সেক্ষেত্রে সেই খাঁজটাকে ছাড়াতে একটা বাড়তি বল লাগে, তাই না? তাহলে সেক্ষেত্রে বলা হয় এই খাঁজে খাঁজে লেগে যাওয়াটা ঘর্ষণ বলের উৎস হিসেবে ধরে নেওয়া হতো আগে। এখন কি ধরা হয় যে এখানের কিছু অণু আছে, আবার এটারও কিছু অণু আছে, দুটো আলাদা সারফেসের, এই অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এবং সেই বলটাকে বলা হয় আসঞ্জন বল, ফোর্স অফ অ্যাডহেশন, ফোর্স অফ অ্যাডহেশন। এবং এখন এই ফোর্স অফ অ্যাডহেশনটাকে সোর্স অফ ফ্রিকশন হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে ঘর্ষণ বলের উৎস তোমাকে যদি বলে, তুমি বলবে যে এই কন্ট্যাক্ট সারফেসটাকে যদি বড় করে দেখা যায়, তাহলে দেখা যাবে বস্তু বা যে তলের ওপর রাখা আছে কোনোটাই স্মুথ নয়, অসংখ্য খাঁজযুক্ত। সাধারণ অবস্থায় একটা বস্তুর খাঁজ আরেকটা বস্তুর খাঁজে আটকে যায়, এর ফলে বস্তুর গতি বাধাপ্রাপ্ত হয় এবং সেই বাধা দিচ্ছে কে, এই খাঁজগুলো। সুতরাং এই খাঁজটাকে আগে ঘর্ষণ বলের উৎস হিসেবে ধরা হতো, কিন্তু বর্তমানে আরেকটু মডিফিকেশন হয়েছে, কি বলা হয়, দুটো আলাদা বস্তু, তাদের অণুগুলো আলাদা এবং সেই অণুগুলোর মধ্যেও একটা আকর্ষণ বল কাজ করে। দুটো ভিন্ন বস্তুর অণুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে বলা হয় আসঞ্জন বল বা ফোর্স অফ অ্যাডহেশন। বলা হয় ফোর্স অফ অ্যাডহেশন ইজ রেসপন্সিবল ফর ফ্রিকশনাল ফোর্স। ঠিক, এবার বলি যে দুটো ক্ষেত্রেই কিন্তু ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। আমি যে দুটো উদাহরণ দিয়েছিলাম দুটো ক্ষেত্রেই ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। প্রথমে কি বলেছিলাম, বস্তুটার উপর বল প্রয়োগ করলাম কিন্তু বস্তুটাকে গতিশীল করা গেল না। ইউ ট্রাই টু মুভ আ বডি বাই অ্যাপ্লাইং সাম ফোর্স। আর এটার ক্ষেত্রে ইউ হ্যাভ অ্যাপ্লাইড সাম ফোর্স অ্যান্ড ডিউ টু অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স দ্য বডি মুভস থ্রু আ সার্টেন ডিস্টেন্স। এই দুটো ক্ষেত্রে ফ্রিকশন কিন্তু আলাদা। তো বলে রাখি, ঘর্ষণ বলকে ইন জেনারেল দু ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় স্থিত ঘর্ষণ, স্থিত ঘর্ষণ বা বলা যায় স্ট্যাটিক ফ্রিকশন। আরেকটাকে বলা হয় গতীয় ঘর্ষণ, এটাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন। গতীয় কিন্তু দু রকমই হতে পারে, মোশন অ্যালং স্ট্রেট লাইন, অথবা তুমি বলতে পারো আবর্ত ঘর্ষণ, রোলিং ফ্রিকশন। ঠিক আছে, তাহলে মেনলি আমরা বলবো ফ্রিকশনকে দু ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ। কখন স্থিত ঘর্ষণ বলবো, এই প্রথম উদাহরণটা, যে বস্তুটা আছে ভূমির ওপর, তুমি বল প্রয়োগ করলে কিন্তু বস্তুটাকে গতিশীল করা গেল, তখন যে বলটা কাজ করবে সেই বলটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। ইউ অ্যাপ্লাই সাম ফোর্স বাট আনএবল টু মুভ দ্য বডি, মানে তুমি মুভ করানোর চেষ্টা করলে কিন্তু পারলে না, বা বস্তুটা স্থির অবস্থায় থাকলো, তখন যে ঘর্ষণ বলটা কাজ করে সেই ঘর্ষণ বলটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এন্ড অবভিয়াসলি তুমি বুঝতে পারছো যে একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে বস্তুটা গতিশীল হলো, মুভস থ্রু আ সার্টেন ডিস্টেন্স ডিউ টু অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স, দেন দ্য ফ্রিকশনাল ফোর্স ইজ নোন অ্যাজ কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ। এবার বস্তুর গতিটা কেমন হবে তার উপর নির্ভর করে চল ঘর্ষণ বা আবর্ত ঘর্ষণ এভাবেও ভাগ করা যায়। চল মানে কি, when moving along a straight line, আর আবর্ত ঘর্ষণ মানে কি, whenever it rotates। ঠিক আছে, তাহলে চল ঘর্ষণ আর আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন এইভাবে ভাগ করা যায়। আচ্ছা বেশ, এবার আমরা দেখতে চাইছি যে অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে ফ্রিকশনাল ফোর্স কিভাবে পরিবর্তিত হয়, এই সম্পর্কে আমরা একটা আইডিয়া পেতে চাইছি।
আচ্ছা, তার আগে বলে নিই, এই যে স্থিত ঘর্ষণ আর চল ঘর্ষণ বললাম, দুটোর মধ্যে একটা লিমিট থাকবে। মানে একটা পার্টিকুলার ফোর্সের পর কি হবে, বস্তুটা গতিশীল হবে। তো বলে রাখি, ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন, এটাকে বলা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল, মানে লিমিটিং ফ্রিকশন। সীমাস্থ ঘর্ষণ বল মানে বস্তুটা স্থির অবস্থা থেকে গতিশীল হবে যে পার্টিকুলার বলের পর, সেই বলটাকে বলা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল, অথবা স্থিত ঘর্ষণের সর্বোচ্চ সম্ভাব্য মানকে সীমাস্থ ঘর্ষণ বল বলে। কিরকম, আমি একটু উদাহরণ দিয়ে বলি। যে সাপোজ তোমার কাছে একটা বস্তু আছে ভূমির ওপর, তো দেখা গেল সেটা 21 নিউটন বল প্রয়োগ করার পর গতিশীল হচ্ছে। হতেই পারে যে তুমি অল্প পরিমাণ বল প্রয়োগ করলে গতিশীল হলো না, 21 নিউটন বল যখন, আমি একটা এক্সাম্পল বলছি, দিলে তখন বস্তুটা গতিশীল হতে শুরু করলো। তো গোটা জিনিসটাকে আমি যদি একটু এইভাবে ভাবি, যে আমি একটা ছক করে নেব, ঠিক আছে, অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে ফ্রিকশনাল ফোর্স, সেটাকে আমি একটা ছকের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করছি। আমি একটা ছকের সাহায্যে জিনিসটাকে দেখাবার তোমাকে চেষ্টা করছি। সাপোজ আমি এইভাবে একটা ছক করলাম, যে দিস ইজ অ্যাপ্লাইড ফোর্স পি, দিস ইজ ফ্রিকশনাল ফোর্স, অ্যান্ড দিস ইজ রেজাল্ট্যান্ট ফোর্স। তো একটা বস্তুর ওপর তুমি প্রয়োগ করছো, এই একটা বস্তু আছে, তুমি বস্তুর ওপর সাপোজ 2 নিউটন বল প্রয়োগ করছো। ভালো করে বুঝে নেবে, তুমি বস্তুটার ওপর 2 নিউটন বল প্রয়োগ করেছো। 2 নিউটন বল প্রয়োগ করলে কি হবে, বস্তুটা গতিশীল হবে না? বস্তুটা গতিশীল হবে না, কারণ বলে দিয়েছে ইউ উইল হ্যাভ টু অ্যাপ্লাই 21 নিউটন ফোর্স। তাহলে 2 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে এদিকে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, দ্যাট মাস্ট বি 2 নিউটন, আদারওয়াইজ তো বস্তুটা গতিশীল হতো। তার মানে কি, অ্যাপ্লাইড ফোর্স যদি 2 নিউটন হয়, তাহলে ফ্রিকশনাল ফোর্সটাও 2 নিউটন হতে হবে, যাতে রেজাল্ট্যান্ট ফোর্স 0 হয় এন্ড বডি ডাজ নট মুভ। একই রকম ভাবে আমি যদি ভাবি যে অ্যাপ্লাইড ফোর্স 5 নিউটন করে দিলাম, তাহলে কি এটা 2 নিউটন থাকবে না? যদি 2 নিউটন হয়ে যায়, তাহলে তো একটা রেজাল্ট্যান্ট ফোর্স চলে আসছে 3 নিউটন, তাহলে তো বস্তু গতিশীল হয়ে যাবে। তাহলে ফ্রিকশনাল ফোর্সটাও সেক্ষেত্রে 5 নিউটন হবে। তাহলে 5 নিউটন দিলে frictional force 5 Newton, resultant force 0, the body does not move. In this way, আমি যদি এটাকে 10 নিউটন করি, তাহলে অ্যাপ্লাইড ফোর্সটাও 10 নিউটন হবে। যদি আমি এটাকে 15 নিউটন করি, এটাও তোমার 15 নিউটন হবে। তাহলে এটা 10 নিউটন করলে 10 নিউটন, resultant force 0, body does not move. 15 হলে এটা 15, does not move. এটা 20 হলে এটা 20, does not move. আশা করছি আপত্তি নেই। তার মানে কি, আমি দেখতে পাচ্ছি ফ্রিকশনাল ফোর্স নিজে থেকেই নিজের মানটা বাড়িয়ে নিতে পারে, ও কিছুই করছে না। অ্যাপ্লাইড ফোর্স যা হচ্ছে তার সঙ্গে সঙ্গে ফ্রিকশনাল ফোর্স নিজেই মান বেড়ে যাচ্ছে। আচ্ছা, এবার বলে রাখি, যখন আমি 21 নিউটন বলছে, তখন কিন্তু বস্তুটা গতিশীল হচ্ছে। তো মনে রাখবে, ফ্রিকশনাল ফোর্স একটা সার্টেন লিমিট পর্যন্ত বাড়ে, তারপর কিন্তু ফ্রিকশনাল ফোর্স আর বাড়তে পারে না। It increases up to a certain limit depending on the applied force and obviously nature of the surface. একটা নির্দিষ্ট, সবার ক্ষেত্রে নির্দিষ্ট একই রকম নয়। মানে মেঝের সঙ্গে একটা বস্তুর যদি 20 নিউটন হয়, এটা একটা টেবিলের সঙ্গে সেটা 25 নিউটন হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সারফেস। তাহলে আমি পেলাম কি, ফ্রিকশনাল ফোর্স ক্যান ইনক্রিজ ইটস ভ্যালু উইথ দ্য অ্যাপ্লাইড ফোর্স আপ টু এ সার্টেন লিমিট। সেই জন্য এই ফোর্সটাকে সেলফ কন্ট্রোলড ফোর্স বলে। স্বনিয়ন্ত্রক বল, নিজের মানটাকে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত নিজেই নিয়ন্ত্রণ করতে পারে, সেই জন্য এটাকে বলা হয় স্বনিয়ন্ত্রক বল। আচ্ছা, এবার যখন আমি 21 নিউটন বল প্রয়োগ করলাম, আমি বললাম একটা পার্টিকুলার লিমিটের পর আর বাড়তে পারবে না। তাহলে এখানে 21 এর সঙ্গে 20 হয়ে গেল, তার মানে কি, একটা এক্সট্রা ফোর্স চলে এলো 1 নিউটন, তখন বস্তুটা গতিশীল হবে। তুমি যদি 25 নিউটন বল প্রয়োগ করো, এটা তো 20তেই সেট হয়ে গেছে, 5 নিউটন এফেক্টিভ ফোর্স, মানে বস্তু এবার গতিশীল হতে শুরু করবে। যদিও আমি বলে রাখি, 20 একটা সার্টেন লিমিটের পর ফ্রিকশনাল ফোর্স কিছুটা হলেও কমে, সাপোজ 19, তারপরে 19টা কিন্তু আর বাড়বে না। তো এটাকে যদি আমি গ্রাফিক্যালি বাড়াতে চাই,
আচ্ছা কেন কমে সেটার জন্য অনেক রকমের ব্যাখ্যা আছে, যে অ্যাজ ইফ যে খাঁজের সঙ্গে খাঁজ লেগেছিল, একটা পার্টিকুলার ফোর্স দেওয়ার পর খাঁজটা ছেড়ে গেল, ওই যে পার্টিকুলার মোমেন্টে খাঁজটা ছেড়ে গেল, সাময়িকভাবে খুব অল্প পরিমাণ হলেও তোমার কিন্তু ওই ফ্রিকশনাল ফোর্সটা কমে যায়। এটাকে যদি আমি গ্রাফিক্যালি প্লট করতে চাই, সাপোজ এফ ইজ দ্য অ্যাপ্লাইড ফোর্স, সরি পি ইজ দ্য অ্যাপ্লাইড ফোর্স, এফ ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স, তাহলে একটা পার্টিকুলার লিমিট পর্যন্ত y ইকুয়াল টু x, তাহলে ইট উইল বি আ স্ট্রেট লাইন। ঠিক আছে, y ইকুয়াল টু x কেমন স্ট্রেট লাইন হয় আমরা জানি, সেটা হয় মূল বিন্দুগামী সরলরেখা পাসিং থ্রু অরিজিন, এবং এটা 45 ডিগ্রি হবে। এখানে যদি তুমি y ইকুয়াল টু যেহেতু x, এটা 45 হয়ে যাবে। যাই হোক, তারপর কি হচ্ছে, তারপরে কিন্তু ফ্রিকশনাল ফোর্স আর বাড়ছে না, ইট রিমেন্স অ্যাট কনস্ট্যান্ট। কিন্তু ফ্রিকশনাল ফোর্স সাময়িক হলেও, অল্প পরিমাণ হলেও এটা কিন্তু কমে। এবং এই যে একটা পার্টিকুলার ম্যাক্সিমাম ভ্যালু আমি পেলাম, আমি যদি এবি নাম দিই, এই এবিটাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ বল, লিমিটিং ফ্রিকশন, মানে এটাকে বলা হচ্ছে শীত ঘর্ষণের সম্ভাব্য সর্বাধিক মান। তুমি বুঝতেই পারছো এই পার্টটা, এই অংশটা ও থেকে এ, ও থেকে এ এই পর্যন্ত যে ফ্রিকশনাল ফোর্স কাজ করে সেটাকে বলা হয় স্থিত ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন। এবং এখানে যদি আমি একটা নাম দিয়ে দিই, সাপোজ সিডি, তাহলে এই সিডির পর থেকে, সি থেকে যখন চলছে তখন সেটা হয়ে যাচ্ছে গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ। ঠিক আছে, তাহলে এইভাবে তোমার গোটা ব্যাপারটা ঘটে থাকে। তাহলে স্বনিয়ন্ত্রক বল কেন বলা হয় সেটাও বললাম। গ্রাফটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবে যে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে সঙ্গে সমানুপাতে বৃদ্ধি পায়, তারপর কিন্তু আর বৃদ্ধি পায় না, বরং সাময়িকভাবে কিছুটা হলেও মানটা কমে যায়। ঠিক আছে, বেশ, নেক্সট চলে এসো ঘর্ষণের সূত্রাবলী, লজ অফ ফ্রিকশন। ছোট ছোট কতগুলো পয়েন্ট আছে যেগুলো তোমার অবশ্যই জানা দরকার। আচ্ছা, ঘর্ষণ বলের সূত্রাবলী কোনো কোনো বইয়ে দুভাগে দুটো পয়েন্টে দেওয়া আছে বা তিনটে পয়েন্টে দেওয়া আছে, আর কোনো বইয়ে চারটা পয়েন্টে। মূল কথা হচ্ছে তিনটে। ফার্স্ট কথা হচ্ছে ঘর্ষণ বল সবসময় অপোজিট টু দ্য অ্যাপ্লাইড ফোর্স, এটা কিন্তু হতেই হবে, মানে তুমি যে বলটা প্রয়োগ করছো সেই প্রযুক্ত বলের বিপরীতে কাজ করবে। আর দু নম্বর একই সঙ্গে বলে রাখি, কোথায় কাজ করবে, অ্যাট দ্য কন্ট্যাক্ট সারফেস, মানে সংস্পর্শ তলের মধ্যে উপর কাজ করবে। হলো দু নম্বর কথা হচ্ছে ঘর্ষণ বল সর্বদা লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। কথাটা খেয়াল করো যে এখানে একটা তল আছে, সেই তলের উপর তুমি একটা বস্তু রাখলে, তার ওজন কাজ করে নিচের দিকে, লম্ব প্রতিক্রিয়া কাজ করে এই দিকে, এবং তুমি বুঝতে পারছো r ইজ ইকুয়াল টু mg হতেই হবে। তার মানে এখানে তোমার কি বলছে, f ইজ প্রপোর্শনাল টু r, মানে সোজা কথায় তুমি বলতে পারো এটা বস্তুর ওজনের উপর ভীষণভাবে ডিপেন্ড করে। একটা বস্তু যত বেশি ভারী হয় তার ঘর্ষণ বলটা তত বেশি হয়। তো তোমার খুব সাধারণভাবেও বোঝা যায়, যেটা ভারী বস্তু হয় তোমার মুভ করতে অসুবিধা হয়, হালকা বস্তু হয় তুমি খুব সহজে মুভ করে দিতে পারো। হালকা বস্তুকে মুভ করতে পারো কারণ কি, ঘর্ষণ বলটা অনেকটা কম। আচ্ছা, এখান থেকে দেখো আমি বলতে পারি f ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু r। এই যে কনস্ট্যান্টটা পেলাম এটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, এটাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। পরে আবার আলোচনা করছি ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য সারফেস এরিয়া অফ কন্ট্যাক্ট, মানে যেখানে যে ক্ষেত্রফলে কোনো একটা তলের সঙ্গে যুক্ত হচ্ছে সেই ক্ষেত্রফলের উপর ঘর্ষণ বল নির্ভর করে না। মানে তুমি ব্যাপারটা এইভাবে ভাবতে পারো, সাপোজ তোমার কাছে এই একটা চোঙের মতো বস্তু আছে, একটা চোঙের মতো বস্তু আছে, তাহলে কন্ট্যাক্ট সারফেসের ক্ষেত্রফল কত, এতটা। সাপোজ এর ওজন হচ্ছে 5 কেজি, কন্ট্যাক্ট সারফেস অনেক বেশি। আচ্ছা, সেই 5 কেজি চোঙটাকে আমি কি করলাম, আরেকটা চোঙ নিলাম, এটারও ওয়েট হচ্ছে 5 কেজি, কিন্তু কন্ট্যাক্ট সারফেস অনেক কম। আমি আরেকটা চোঙ নিলাম, রড টাইপের নিলাম, এটারও মাস হচ্ছে 5 কেজি। আমি একটা এরকম টাইপের বস্তু নিলাম, 4 কোণা করে দিলাম,
একটা বডি, তো এখানে এটা হচ্ছে সারফেস এরিয়া, এখানে এটা সারফেস এরিয়া, এখানে এটা সারফেস এরিয়া, সবগুলোই মনে করো 5 কেজি, কিন্তু সবার সারফেস এরিয়া আলাদা, সব থেকে বেশি, কিছুটা কম, আরো কম, এটার একটা ডিফারেন্স। যদি সবগুলোর ওয়েট 5 কেজি হয়, তুমি মনে রাখবে সব ক্ষেত্রেই ঘর্ষণ বলটা সমান। তার মানে ডাজ নট ডিপেন্ড অন দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট, মানে সংস্পর্শ তলটার ক্ষেত্রফল কত তার উপরে ঘর্ষণ বল নির্ভর করে না, নির্ভর করছে কার উপর? ওয়েটটার উপর, অ্যাকচুয়াল ওয়েট, বা বলা উচিত নরমাল রিঅ্যাকশনের উপর নির্ভর। ঠিক আছে, তাহলে এই তিনটে কথাকে একসঙ্গে বলতে পারো ঘর্ষণের সূত্রাবলী। আচ্ছা, ঘর্ষণের সূত্রাবলী তোমার হয়ে গেল। এবার আমরা কিন্তু এই মিউটাকে নিয়ে একটু জানবো। মিউটা কাকে বলা হয়? তাহলে অ্যাকচুয়ালি মিউ ইকুয়াল টু, আমি পেলাম এফ বাই আর, অ্যাকচুয়ালি বলা হয় এভাবে রেশিও অফ ফ্রিকশনাল ফোর্স টু দ্য নরমাল রিঅ্যাকশন। কিন্তু মিউটাকেও আবার দু ভাগে ভাগ করা যায়, তো হবে গতির উপর ডিপেন্ড করে। একটাকে বলা হয় স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, এটাকে মিউ এস লেখা হবে। যদি তোমার কোনো অঙ্কে মিউ এস দেওয়া থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ। অবভিয়াসলি গতিশীল থাকার জন্য এটাকে বলা হয় চল ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে বলা হয় মিউ কে, কে ফর কাইনেটিক, আগেরটাই এস ফর স্ট্যাটিক। কাকে বলা হয় সিমিলার? এটাকে বলা হয় এফএস বাই আর, এফএস বাই আর, খেয়াল রাখবে। আর এটাকে বলা হয় এফ বাই আর বা এফ কে বাই আর। এখানে এফএস কেন দিলাম? স্ট্যাটিক ফ্রিকশনের মানটা কিন্তু ভ্যারিয়েবল। যখন আমি স্ট্যাটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট নেব তখন কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু নেব। তার মানে এখানে যখন রেশিও নেব আমার এটা হয়ে যাবে সীমাস্থ ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ বল ডিভাইডেড বাই লম্ব প্রতিক্রিয়া, আর এটার ক্ষেত্রে হয়ে যাবে চল ঘর্ষণ বল বাই লম্ব প্রতিক্রিয়া। এখানে কারণটা কি? এখানে তোমার তো ঘর্ষণ বলটা ফিক্সড হয়ে যাচ্ছে, ঘর্ষণ বলটা তো আর বাড়ছে না, তাহলে সেক্ষেত্রে ওই স্ট্রেট লাইন যে পার্টটা আছে ওখানে যা কাজ করবে সেটা হয়ে যাচ্ছে তোমার এফ আর ডিভাইডেড বাই আর। কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে মানটা কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন যখন করবো আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নেবো, যেখানের পর থেকে ফ্রিকশনাল ভ্যালু কিছুটা কমবে তারপর রেস্ট হবে। ঠিক আছে? আচ্ছা, এবার বলে রাখি এই যে মিউ বললাম, মিউর মানটা কিন্তু কতগুলো জিনিসের উপর নির্ভর করে। প্রথম কথা নির্ভর করে কার উপর? সংস্পর্শে থাকা বস্তু দুটির উপাদান। সরি, লোহার বল হলে একরকম হতে পারে, কপারের বল হলে একরকম, এরকম একটা ব্যাপার। বস্তু দুটির উপাদানের উপর নির্ভর করে। 2 নম্বর কথা নির্ভর করে স্পর্শতলের প্রকৃতি। স্পর্শতলের প্রকৃতি, স্পর্শতল, স্পর্শতলের প্রকৃতি মানে কি? ওটা স্মুথ সারফেস না রাফ সারফেস। তুমি যার উপর, তুমি একটা জিনিস ভাবো না যে মেঝে যদি খুব প্লেন হয়, যেমন ব্যাংকের যেগুলো হয় মেঝেগুলো হয়, দেখবে চলতে খুব অসুবিধা হয়। তার কারণ কি? ওটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স এতটা কম থাকে যে আমরা অল্প চলতে, খুব যদি তাড়াতাড়ি জোরে পা চালিয়ে চলতে চেষ্টা করি দেখবে উল্টে পড়ে যায়, তাই না? খুব স্মুথ সারফেস হলে ফ্রিকশনাল ফোর্স কম হবে, আর যদি রাফ সারফেস হয় তাহলে ফ্রিকশনাল ফোর্স কম হবে। আচ্ছা, তাহলে স্পর্শতলের উপর নির্ভর করে। আরেকটা জিনিসের উপর নির্ভর করে যেটা হচ্ছে গতির প্রকৃতি। সেটা তো অলরেডি আমি বুঝে গেছি যে রেস্ট অবস্থায় থাকলে একরকম হয়, গতিশীল অবস্থায় থাকলে একরকম হয়। তাহলে গতির প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে বস্তু দুটির উপাদানের প্রকৃতি, স্পর্শতলের প্রকৃতি, গতির প্রকৃতি। ঠিক আছে? নেচার অফ দ্য কন্ট্যাক্ট সারফেস, নেচার অফ মোশন আর নেচার অফ দ্য ম্যাটেরিয়াল, এই তিনটে জিনিসের উপর মিউ নির্ভর করে। এবং তুই মনে রাখবে মিউর মান ইন জেনারেল লেস দ্যান 1, ইন জেনারেল বললাম। তার মানে স্পেশাল কেসে কিন্তু মিউর মান কিন্তু একের থেকে বেশি হতে পারে। এটা হচ্ছে আন্ডার স্পেশাল কেস, আর এটা হচ্ছে ইন জেনারেল কেস। কখন হবে? যদি দুটো বস্তুর তলটাকে খুব প্লেন করে দিলাম, বায়ুশূন্য স্থানে রাখলাম, ভালোভাবে পরিষ্কার করলাম, এই কতগুলো কিছু যদি করা হয় তাহলে দেখা গেছে মিউর মান কিন্তু একের থেকে বেশি হতে পারে। কিন্তু ইন জেনারেল যদি বলা হয় তাহলে মিউর মান কখনোই এক অপেক্ষা বেশি হয় না। আচ্ছা, বেশ, কতগুলো ছোট ছোট জিনিস আর একটু করে নিই। লস অফ ফ্রিকশন হয়ে গেছে, সেখান থেকে ফ্রিকশন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হয়ে গেছে। এবার তিনটে জিনিস আলোচনা করব। একটা হচ্ছে ঘর্ষণ কোণ, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এটাকে বলা হয়
অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ইন জেনারেল ইট ইজ রিপ্রেজেন্টেড বাই ল্যামডা। কাকে বলা হয়? সাপোজ তোমার এখানে একটা বস্তু আছে, you apply some force Fp, due to that a frictional force acts in opposite direction, say F। আচ্ছা, বস্তুটা এই অবস্থায় রাখলে নরমাল রিঅ্যাকশন উপর দিকে কাজ করে, এগুলো আমরা সব জানি। তাহলে দিস ইজ আর অবভিয়াসলি একটা ওয়েট কাজ করবে, এত সব দেখানোর দরকার নেই। এমজিটা এক্ষেত্রে দেখানোর দরকার নেই। দেখো আবার বলছি, একটা বস্তু একটা সারফেসে যে কোনো তলে রাখা আছে, সে মাটি হোক টেবিল হোক যে কোনো জায়গায় রাখা আছে, যেখানেই রাখো ওজন নিচের দিকে কাজ করবে, নরমাল রিঅ্যাকশন উপর দিকে কাজ করবে। Now if you try to move the body with some force P suppose, তাহলে ফ্রিকশনাল ফোর্স উল্টো দিকে কাজ করবে। অ্যাকচুয়ালি ফ্রিকশনাল ফোর্সটা এই বরাবর কাজ করে, তো আমি ফোর্স হিসেবে ভেক্টর হিসেবে দেখাতে চাইছি, তো আমি একটু উপরেও দেখাতে পারি, তাতে কোনো অসুবিধা কিছু নেই। আমি দেখাচ্ছি এভাবে। এবার আমি কি করলাম, এফ আর আর এর রেজাল্টেন্ট বার করলাম, লব্ধি। এফ আর আর এর লব্ধি কিভাবে বার করবো? সামান্তরিক সূত্র, সামান্তরিক লিখে দিলাম, এখানে আয়তক্ষেত্র নিয়ে তারপর এই কর্ণটা টেনে দিলাম। দিস ইজ রেজাল্টেন্ট অফ এফ এন্ড আর। তাহলে এক্সটা হয়ে যাচ্ছে এফ ও আর এর লব্ধি, রেজাল্টেন্ট অফ এফ এন্ড আর। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলবো? আমি বলবো ঘর্ষণ বল ও লম্ব প্রতিক্রিয়ার লব্ধি, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। It is the angle made by the normal reaction with the resultant of frictional force and normal reaction। ঠিক আছে, ছবি থেকে তুমি যদি দেখাও তাহলে x টাকে আমি উপাংশে ভাঙতে পারি। এই বরাবর উপাংশ কি হবে? x cos lambda, আর এই বরাবর উপাংশ হবে x sin lambda। তাহলে আমি ছবি থেকে বলতে পারি r equal to x cos lambda আর f equal to x sin lambda। তাহলে সেক্ষেত্রে আমি যদি মিউ বের করতে চাই, মিউ ইকুয়াল টু আমি জানি f বাই r, দেখো পড়ে থাকছে sin lambda বাই cos lambda, আমরা পড়ে থাকছে tan lambda। আর তুমি উল্টো করে বের করতেই পারো, তাহলে এটাকে বলা হয় lambda ইকুয়াল টু tan, এটাকে বলা হয় ইনভার্স। অঙ্কে হবে ইনভার্স অপারেটর। যদি lambda tan lambda ইকুয়াল টু মিউ হয়, আমি লিখতে পারি lambda ইকুয়াল টু tan ইনভার্স। ঠিক আছে, এটা গেল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। নেক্সট বিরাম কোণ, অ্যাঙ্গেল অফ রিপোজ, বিরাম কোণ বা এটাকে বলা হয় স্থিতি কোণ। অ্যাঙ্গেল অফ রিপোজ কাকে বলা হয়? অ্যাঙ্গেল অফ রিপোজ। সাপোজ যে কোনো একটা নততল আছে, ঠিক আছে, ইনক্লাইন প্লেন, সেই ইনক্লাইন প্লেনের কোণটাকে তুমি ধীরে ধীরে বাড়ালে। এই একটা ইনক্লাইন প্লেন, সাধারণ অবস্থায় মনে করো এটা একটা বস্তু রাখা আছে, তো ইনক্লাইন প্লেনটার নতি যদি খুব কম হয়, যেমন এখানে দেখিয়েছি, তাহলে দেখা যাবে বস্তুটা কিন্তু নততলের উপর স্থির অবস্থায় থাকতে পারছে। এবার আমি কি করলাম, এই অ্যাঙ্গেলটা যেটা থিটা ছিল, সাপোজ এই অ্যাঙ্গেলটা আস্তে 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 বাড়াতে শুরু করলাম। মানে সাপোজ এরকম ছিল, এখানে একটা বস্তু আছে, এবার যদি আমি অ্যাঙ্গেলটাকে এরকম আছে ইনক্লাইন প্লেন, অ্যাঙ্গেলটাকে আস্তে আস্তে বাড়াই, তাহলে কি হবে? আস্তে আস্তে বস্তুটা গড়িয়ে পড়ার উপক্রম করবে। তার মানে এখানে যদি নতিকোণটাকে ক্রমাগত বাড়াই, দেখা যাবে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের পর বস্তুটা আর নততলের উপর স্থির অবস্থায় থাকতে পারছে না, it tends to move along the inclined plane। এবং যে পার্টিকুলার অ্যাঙ্গেল দেওয়ার পর বস্তুটা গড়িয়ে পড়ার উপক্রম করছে, সে থিটা, সেই কোণটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ বা স্থিতিকোণ বা বিরাম। অথবা তুমি ঘুরিয়ে বলতে পারো, যতটা অ্যাঙ্গেল পর্যন্ত বস্তুটা স্থির অবস্থায় ছিল, ঠিক আছে, বা যেটা একটু বেশি হলেই বস্তুটা আর স্থির অবস্থায় থাকতে পারবে না, গড়িয়ে পড়ার উপক্রম করবে, সেই পার্টিকুলার অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে বিরাম কোণ বা স্থিতি। আচ্ছা, মানে it is the maximum angle of the inclined plane for which a body kept on the inclined plane tends to move along the inclined plane। এটাকে আমি কিভাবে দেখাবো? এই মনে করো m ভরের বস্তু, তাহলে আমি জানি m ভরের বস্তু হলে তার ওয়েটটা নিচের দিকে কাজ করে। আচ্ছা, লম্ব প্রতিক্রিয়া তলের সঙ্গে লম্বভাবে কাজ করে। mgটাকে উপাংশে ভাঙবো, কোন দিকে? একটা r এর উল্টো দিকে, একটা নততল বরাবর, এটা থিটা হলে এটা থিটা হবে, তাহলে এই বরাবর উপাংশ হয়ে গেল mg cos থিটা। দুটো লাইনে দেখাবে না, একটাই লাইনে দেখাবে। সিমিলারলি এটা হয়ে যাচ্ছে, আর এই বরাবর হয়ে যাবে উপাংশটা mg sin।
তাহলে ছবি থেকেই বলতে পারি ইন ইকুইলিব্রিয়াম r ইকুয়াল টু mg cos থিটা আর f ইকুয়াল টু mg sin। তাহলে দুটোকে যদি আমি একসঙ্গে কম্বাইন করি আমি জানি মিউ ইকুয়াল টু f বাই r, তাহলে এটাও পড়ে থাকছে tan, তাহলে থিটা ইকুয়াল টু পড়ে থাকছে tan ইনভার্স মিউ। তুমি খেয়াল করে দেখো দুটো আলাদা কেস, মানে দুটো ডেফিনিশন আলাদা, দুটো ডেফিনিশন আলাদা হলেও কোনো নির্দিষ্ট তলের কথা যদি ভাবি, তলের আর বস্তুর কথা ভাবি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ রিপোজ এই দুটোর ভ্যালু সেম, এবং পরীক্ষাতে কিন্তু এই দুটো প্রমাণ করতে দেয়। তোমাকে সিম্পল বলবে দেখাও যে ঘর্ষণ কোণ এবং বিরাম কোণের মান পরস্পর সমান, তখন তোমাকে দুটোই সংজ্ঞা দিতে হবে, তারপর দুটো ছবি এঁকে এটার ক্ষেত্রে এটা করতে হবে, এটার ক্ষেত্রে ছবি এঁকে এইটুকু প্রমাণ করতে হবে, নিয়ে দুটোকে কম্পেয়ার করে বলতে হবে অতএব থিটা ইকুয়াল টু। ঠিক আছে, আরেকটা ছোট্ট করে আলোচনা করে দিই, ঘর্ষণ শঙ্কু কোণ, ফ্রিকশন কোণ, ঘর্ষণ শঙ্কু একটু ভালো করে বুঝে নাও যে একটু আগে আমি এটা আলোচনা করেছি, আমি ওই আলোচনাটাই আরেকবার নিয়ে আসবো। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, আমি আরেকবার ছবিটা আঁকছি, সাপোজ যে এই বস্তু আছে, বস্তুটা কোনো তলের উপর, আমি কি করলাম এইদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, এইদিকে আমার ফ্রিকশনাল ফোর্স হলো, নিয়ে এটা হচ্ছে আমার লম্ব প্রতিক্রিয়া, তো দেখা গেল লব্ধি যেটা এক্স বলছি সেটা এই বরাবর কাজ করছে। যদি আমি অ্যাপ্লাইড ফোর্সটা এই দিকে করি, এবার যদি অ্যাপ্লাইড ফোর্সটা এই দিকে করি তাহলে ঘর্ষণ বলটা এইদিকে হয়ে যাবে, তাহলে এক্সটা কোন দিকে কাজ করবে, তখন সেক্ষেত্রে এক্সটা এইদিকে কাজ করবে। যদি আমি সামনের দিকে এইদিকে বল প্রয়োগ করি তাহলে এইদিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, তাহলে সেক্ষেত্রে এক্সটা কোন দিকে কাজ করবে, আমার পেনটা যেরকম আছে সেরকম কাজ করবে। সিমিলারলি ওই দিক থেকে যদি আমার দিকে বল প্রয়োগ করা হয় তোমাদের দিকে, তাহলে ফ্রিকশনাল ফোর্স ভেতর দিকে কাজ করবে, তখন এক্সটা কোন দিকে কাজ করবে, এইভাবে কাজ করবে। এইভাবে দেখা যাবে যদি direction of applied force is changed continuously in a particular plane, যে আমি যদি প্রযুক্ত বলের অভিমুখটা চারিদিকে চেঞ্জ করি তাহলে দেখা যায় এক্সটা একটা শঙ্কুর মধ্যে অবস্থান করে। এরকম ভাবে আমি একটা শঙ্কু করে দিতে পারি, মানে একটু চেঞ্জ করলে এখানে থাকবে, এইদিকে থাকবে, এদিকে চলে আসবে, এদিকে চলে আসবে, মানে অ্যাপ্লাইড ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ করলে এক্স এর মানটা দেখা যাবে একটা কোণের মধ্য দিয়ে এইভাবে চেঞ্জ হতে থাকবে। এক্ষেত্রে এই কোণটাকে বলা হয় ঘর্ষণ, এক্ষেত্রে শঙ্কুটাকে বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। এবং তুমি মনে রাখবে ঘর্ষণ শঙ্কুর ক্ষেত্রে এই কোণটা তো ল্যাম্ডা হবে, এটাকে বলা হয় অর্ধ শিরক কোণ, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, মানে এটা যদি একটা শঙ্কু হয় এটাকে বলা হয় শিরক কোণ, আর যদি আমি অর্ধেকটা নিই এটাকে বলা হয় সেমি ভার্টিক্যাল। তাহলে আমি বলবো যে যদি আমি অ্যাপ্লাইড ফোর্সের মান এর ডিরেকশন যদি চেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে এক্স এর মান, এক্স মানে বলবে ঘর্ষণ বল ও লম্ব প্রতিক্রিয়ার লব্ধি একটা শঙ্কুর ওপর অবস্থান করে, যা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল মানে অর্ধ শিরক কোণ হচ্ছে ঘর্ষণ কোণের সঙ্গে সমান। এক্ষেত্রে ওই শঙ্কুটাকে বলা হয় ঘর্ষণ শঙ্কু। ঠিক আছে।